সো লেটস স্টার্ট। আমরা একটু শুরু করি যে আমরা আসলে কোথায় ছিলাম। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে লাইন ড্রয়িং অ্যালগরিদম। ওকে, লাইন ড্রয়িং অ্যালগরিদম পড়ছিলাম। লাইন ড্রয়িং অ্যালগরিদমে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে গিভেন ওয়ান লাইন। সে ফর এক্সাম্পল আমরা P0 থেকে P1 পর্যন্ত একটা লাইন আমাদের দরকার আঁকতে হবে। আমাদেরকে P1 এবং P0 আমাদের দেওয়া আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তারপর আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে কারেন্ট পিক্সেল C, অর্থাৎ আমরা অনেকগুলো পিক্সেলকে চুজ করতে করতে কারেন্ট পিক্সেল পর্যন্ত এসেছিলাম। আসার পরে পরের পিক্সেলটা কি হবে, কারেন্ট পিক্সেল পর্যন্ত কিভাবে আসছিলাম, ডাইরেক্ট দ্য কোশ্চেন, আজকে সেটা সলিউশন হবে যে আসলে এই পর্যন্ত কিভাবে আসছে। তো ধরে রেখে আমরা এখন কারেন্ট পিক্সেল পর্যন্ত আছি, এটা হচ্ছে কারেন্ট পিক্সেল। সো কারেন্ট পিক্সেল যদি হয়ে থাকে এটা সি, দেন উই হ্যাভ টু ডিফারেন্ট অপশনস, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে আমরা আমাদের এটা নাম আমরা দিই। এটা যদি কারেন্ট পিক্সেল হয়ে থাকে আমরা এটাকে চুজ করতে পারি ইস্ট এবং নর্থ ইস্ট। ওকে, সো ডিপেন্ডিং অন সাম ক্রাইটেরিয়া উইল বি চুজিং ইদার নর্থ ইস্ট অর ইস্ট। ওকে, তুমি কি আমাকে বলতে পারো যে আসলে কি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা ইস্ট এবং নর্থ ইস্ট চুজ করবো? খুবই সামারি। স্যার, আমাদের যদি ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু যদি কম মানে কি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমরা ইস্ট করছিলাম, আর যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা এখানে বড় প্রশ্নটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবলটা কি আসলে? ইমপ্লিসিট ইকুয়েশনটা। ঠিক আছে, ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা যে এখানে যে লাইনটা আছে, ধরলাম আমি শুধু এটা নিয়ে কথা বলি, এখানে যে লাইনটা আমরা জানি, যে লাইন, সেই লাইনটা এর আগে ক্লাসে দেখেছিলাম f of x, y একটা ফাংশন দিয়ে আমরা প্রকাশ করি। এই f of x, y এ যখন কোনো একটা ভ্যালু পাস করে, হতে পারে 2,3, ওকে, সেটা যদি আমাদেরকে 0 দেয়, দেন আমরা বলবো যে সেই পয়েন্টটা এক্স্যাক্টলি ওই লাইনের উপর আছে, এবং সেটা আউটপুটটাকে, অর্থাৎ এই f of x, y আমাদেরকে 0 দিতে পারে, প্লাস দিতে পারে, নেগেটিভ দিতে পারে। ওকে, পজিটিভ নেগেটিভ। এখানে এইটার যে ভ্যালুটা, অর্থাৎ এই পজিটিভ নেগেটিভ যে ভ্যালুটা সে রিটার্ন করবে, সেটা আমি d নামে একটা ভেরিয়েবল, এটাকে আমি আসলে স্টোর করি, দিস ইজ দ্য d। এবং এর আগে এক্সপেরিমেন্ট করে আমরা দেখেছিলাম যে d যদি 0 এর চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা যেটা হবে সেটা হচ্ছে এই মিড পয়েন্ট m। এই ডিটাকে আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে আমরা আসলে, সরি, ডি আসলে এটা না, আমি এখানে একটু ভুল বলেছি, সেটা হচ্ছে আসলে এটা যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টে এখানে বসিয়ে, এটা হচ্ছে ডি। মিড পয়েন্টটা যখন বসাবো, অর্থাৎ আমরা জানি আমাদের f of x, y আছে, সেটার মাঝে যদি মিড পয়েন্টটা বসাই, সেই মিড পয়েন্টটা যদি আমি 0 দেই, তাহলে আমি বলবো যে আসলে মিড পয়েন্টটা এক্স্যাক্টলি লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি মিড পয়েন্টটা আমাদেরকে পজিটিভ দিতে পারে, নেগেটিভ দিতে পারে, ডিপেন্ডিং অন দিস ওয়ান, এই মিড পয়েন্টটা লাইনের উপরেও হতে পারে, লাইনের নিচেও হতে পারে। ওকে, সেটা একটু দেখি। অর্থাৎ মিড পয়েন্ট, অর্থাৎ এইটার ভ্যালুটাকে আমরা রাখি ডি। কারণ ডি এর ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ ডি এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 0 হয়, তাহলে মিড পয়েন্টের মধ্যে দিয়ে লাইনটা যাচ্ছে, মিড পয়েন্টের মধ্যে দিয়ে লাইনটা যাচ্ছে, যেটা খুবই ভেরি রেয়ার, সেটা হওয়ার সম্ভাবনা। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে e is less than equal to 0, সেক্ষেত্রে আমি ধরবো m, অর্থাৎ এই mটা, m is above the line, এই লাইনের উপরে mটা আছে, লাইনের উপর যেহেতু mটা আছে, তাহলে আমি বলবো যে আসলে e হচ্ছে আমাদের ক্লোজার। দেখো e তাহলে কাছে, লাইনের কাছে, e টা হচ্ছে লাইনের কাছে, দেন আমি e চুজ করব। On the other hand, other way around, for d is greater than 0, যদি d is greater than 0 হয়, তাহলে এই m, অর্থাৎ এই mটা is actually below the line, it's actually below the line. Okay, below the line, below the line হওয়া মানে কি হচ্ছে, any হচ্ছে এই লাইনটা খুব কাছে আছে, in that case আমরা any কে চুজ করব। Okay, so depending on d we can either choose এবং either choose e and any, এবং এভাবে আসলে আমরা লাইনটাকে বিল্ড আপ করি। অর্থাৎ এটা আমাদের কারেন্ট পিক্সেল হতে পারে, আমরা একবার ইস্ট চুজ করতে পারি, আবার নর্থ ইস্ট চুজ করতে পারি, আবার নর্থ ইস্ট চুজ করতে পারি, তারপর আবার ইস্ট চুজ করতে পারি। সো ইচ এন্ড এভরি কেসেস একটা সি হবে, একটা হবে আমাদের ইস্ট, একটা নর্থ ইস্ট, আবার এটা সি হয়ে যাবে, আবার ইস্ট, আবার নর্থ ইস্ট, আবার এটা সি হয়ে যাবে, তখন এটা ইস্ট এবং নর্থ ইস্ট, সো অন সো ফোর্থ, ইট উইল স্টার্ট ফ্রম আনটিল অর আনলেস এটা আসলে লাস্ট পয়েন্টে গিয়ে পৌঁছে। এতটুকু যদি বুঝে থাকি, এখানে এসে আমরা একটা সাকসেসিভ আপডেটিং ফর ই, অর্থাৎ আমরা এমন কিছু একটা বের করছিলাম। ওকে, তো মনে আছে কি এই জায়গায় আসলে আমরা কি করি, এটা কেন দরকার? মানে আমরা আগেরটা থেকে জাস্ট এ ডিওয়াই যোগ করে জাস্ট ডি2টা পেয়ে যাচ্ছে। ওটা যদি প্রশ্ন আসে এই এটা বের করে, অর্থাৎ এই ইকুয়েশনটা বের করে আমাদের কি লাভটা হলো, অ্যাডভান্টেজটা কি? আমাদের মানে m1 দিয়েই হচ্ছে স্যার, আগে ছাড়া অন্য কেউ বলো, আগে অনেক বলছে, এনিওয়ান এলস? বাকিকে বুঝো নাই?
স্যার ওই ইকুয়েশনটা বারবার ক্যালকুলেট করতে হচ্ছে না পয়েন্টটা প্লাগ ভেরি গুড। করে। আমাদেরকে প্রতিবার আমাদের এখানে বসে এগুলো করতে হচ্ছে না। আমি একটা রিলেশনশিপ পেয়ে যাচ্ছি। রিলেশন ভেরি গুড, থ্যাংক ইউ। রিলেশনশিপটা হচ্ছে এরকম, তোমার অ্যাট এনি স্টেজ তোমার ডি আইটা হবে তার আগের স্টেজের যে ডি ভ্যালুটা সেটা থেকে এ যোগ করবে, ওকে? এবং সেই এটা আসলে আমরা এর আগে দেখেছিলাম ইটস অ্যাকচুয়ালি ডি ওয়াই, ওকে? এটা যদি ই এর জন্য হয়ে থাকে ঠিক একরকম ভাবে আমরা এন এর জন্য পেয়ে থাকি। এনটা আমরা একই রকম ভাবে দেখেছিলাম। আই লিভ ইট অ্যাজ এক্সারসাইজ ফর ইউ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসতে পারে, ওকে? যে এটা আসলে বের করে দেখাও যে d2 is equal to d1 plus a plus b। ঠিক একই রকম ভাবে বর্তমান ডিটা হচ্ছে আগের ডি এর সাথে আমি a plus b যোগ করি। a plus b টা আলটিমেটলি dy minus dx হয়ে যায়, কারণ হচ্ছে এর আগে আমরা b কে ধরেছিলাম minus dx। minus dx কিভাবে ধরেছিলাম? যখন ওই যে f of x, y, আমরা জানি ফাংশনটা হচ্ছে এরকম যে ax plus by plus আনার জন্যই এটার যে b আমরা y equal to mx plus c থেকে এগুলোকে আমরা বের করার চেষ্টা করছিলাম, y equal to mx plus b বেসিক্যালি, ওকে? ওখান থেকে আমরা অনেক ভাবে এগুলো নিয়ে আসছিলাম। আমরা এই স্লাইডে শুরুতে গেলে আমরা সেটা দেখব। যাক, এটা নিয়ে আর কথা না বলে, এটা হচ্ছে n এর জন্য। এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু এটাকে একটা সামারাইজ করতে পারি। if d is less than equal to 0 then your aim is above the line, okay? Your aim is above the line. In that case you choose e. If you choose e, কাজ এখানে শেষ না, তোমাকে d টাকে delta e দিয়ে delta. On the other hand, if d is greater than 0 then আমাদের aim is actually above the line, okay? এখানে কিন্তু একটু ছবিটা একটু উল্টা আছে আর কি। below the line এটা হবে না, এটা ঠিকই আছে। aim is below the line, then আমি বলতে পারি any is closer, then আমি বললাম তাহলে d টাকে আপডেট করতে হবে, d plus delta n, okay? delta n হচ্ছে dy minus dx। যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা একটা অ্যালগরিদম চলে আসছিলাম। এই অ্যালগরিদমে আমরা দেখেছিলাম x, এই অ্যালগরিদমটা চলবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত যে আমরা ধরে নিয়েছিলাম x0 less than equal to x1, আমাদের একটা কন্ডিশন ছিল, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তখন হচ্ছে আমরা এখানে y equal to y plus 1 লিখেছিলাম, শুধুমাত্র এখানে লিখি নেই। কোনো প্রশ্ন তাও দেখে পারো কিনা? anyone? তাহলে চ্যাটে লিখতে পারো। কেউই বলতে পারতেছো না সিম্পল বিষয়টা? নর্থ ইস্টে দেওয়ার সময় তো স্যার আমাদের এক ঘর উপরে যেতে হচ্ছে সব সময়, মানে ভেরি গুড। সো এটা যদি আমাদের সি হয়ে থাকে, এটা যদি আমাদের ই হয়ে থাকে, নর্থ ইস্ট হয়ে থাকে, আর এটা যদি আমাদের নর্থ ইস্ট হয়ে থাকে, ইন ইদার কেসেস তুমি যদি সি থেকে ইতে যেতে চাও, সি এর এক্স কোঅর্ডিনেটের সাথে আমরা এক যোগ করতে হচ্ছে, ওকে? এক্স এর সাথে আমরা এক যোগ করতে হচ্ছে। ইন ইদার কেস নর্থ ইস্টে যেতে হলে তোমাকে কিন্তু এক যোগ করতে হচ্ছে, শুধুমাত্র নর্থ ইস্টে যাওয়ার জন্য তোমার ওয়াই অ্যাক্সিস সাথে এক যোগ, ওকে? সো সেই জন্য এই কন্ডিশনের ভেতরে আমরা আসলে এটাকে রাখি। আর x equal to x plus 1 এটা সবসময় কমন থাকে, বাইরে থাকে, কারণ হচ্ছে আমরা এটাকে সবসময় আমাদেরকে এক করতে দিই হয়। আর at the end of the day we actually plot the point, okay? Now the big question is, আমি বলেছিলাম এটা কিন্তু কাজ করবে না, এটাতে একটা বড় একটা এরর আছে। বলো এররটা কি? কত ক্লাসে বলছিলাম এররটা বের করে দিই। যারা কোড করতে পারো তারা আসলে এগুলো ভালো বুঝে যাবে। এররটা কি? এনিওয়ান? এই কোডটা রান করবে না শুরুতে। স্যার আমাদের স্টার্টিং পয়েন্ট দেওয়া নেই এরকম কিছু? কাছাকাছি গেছে, দেখো এটা একটু দেখে বুঝো কিনা। বুঝতে পারছো প্রবলেমটা কি হবে? দেখো d is less than equal to 0, বাট d এর ভ্যালুটা শুরুতে কি দেওয়া নাই স্যার। ইনিশিয়ালাইজ তো করতে হবে, দেয়ার মাস্ট বি এ ভ্যালু সো দ্যাট ইট উইল অ্যাট লিস্ট স্টার্ট, ওকে? এটা একটু শুরু করতে হবে ভ্যালুটা, যে আসলে ভ্যালুটা কি হবে। সো এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা কেন দেওয়া নাই তোমরা তো বলতে পারো, স্যার আমরা সিলেক্ট করছি। দেখো লজিকটা একটু দেখো, যদি লজিকটা বুঝতে পারো। এটা যদি আমাদের লাইনটা হয়ে থাকে, ওকে? আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে বুঝাই। এটা ছিল আমাদের কারেন্ট পয়েন্ট, ওকে? এটা ছিল আমাদের কারেন্ট পয়েন্ট সি। এই কারেন্ট পয়েন্ট সিটাকে
আমরা ধরে নিয়েছি এটা অলরেডি, কিন্তু এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট না, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেটার নাম দিলাম p0, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এটার নাম দিলাম p1, ওকে, এবং এটার ভ্যালু গুলো হচ্ছে x0, y0, ওকে, এবং এটার কোঅর্ডিনেট গুলো হচ্ছে x1, y1, ওকে, এবং এটাটা ধরে নিয়েছিলাম xp, y, ওকে। দেখো আমরা প্রতিবার কিন্তু xp, yp অর্থাৎ c নিয়ে কাজ করছি, আমরা ধরে নিয়েছি অলরেডি স্টার্টিং পয়েন্ট থেকে এটা হয়ে আসছে, সো देयर ইজ আ d অলরেডি, ওকে, এখানে অলরেডি কিছু d ভ্যালু আছে। থাকতে থাকতে আমি যখন পরের ভ্যালুটা আসছি তখন আমার কাছে ইদার ইস্ট অথবা নর্থ ইস্ট থাকতে পারে, দেন আমি যদি যে কোনো একটা চুজ করি না কেন সেটার উপর ডিপেন্ড করে আমি ডিটাকে আসলে আমি আপডেট করছি, বা ডি এর কোনো প্রিভিয়াস ভ্যালু নাই, কারণ আমরা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্টের জন্য কাজ করিনি, একদম যখন প্রথম পয়েন্টে থাকে তখন ডি কি হয়, প্রথম পয়েন্টে যখন ডি হবে, ডি কে যখন আমি একবার প্রথম পয়েন্টের জন্য d0 যখন আমি একবার স্টার্ট করে দিব, দেন সেটা ধীরে ধীরে সাকসেসফুল আপডেট হতে 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 আসলে এটা আসলে ডিফারেন্ট পয়েন্ট গুলোর জন্য এটাকে আমরা আসলে পাবো। সো আমাদের আসলে এক্স্যাক্টলি প্রথম পয়েন্ট p0 এর জন্য ডি কি হয় সেটা আমাদের নাই, একদম প্রথম পয়েন্টের জন্য, প্রথম পয়েন্ট দিয়ে যদি আমি একবার এটাকে ফায়ার একবার ট্রিগার করে দিই, দেন পুরোটা লাইনের জন্য আসলে এই ভ্যালুটাকে সে আপডেট করতে চায়। বলো এই পর্যায়ে এসে তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? আমি একটু তোমাদের ওই ইয়াস বাটনে দেখতে চাই, যদি না বুঝো নো দাও অ্যাটলিস্ট, না হয় আমাকে চ্যাটে বুঝাও, বলো যে সব বুঝি আসলে প্রবলেমটা কি। 3 জন বুঝছে মাত্র, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। কেউ যদি না বুঝে থাকো বলতে পারো যে স্যার আসলে এটা যে ইনিশিয়াল পয়েন্টটা বুঝে নেই, বাট এটা খুবই সিম্পল একটা প্রবলেম। দেখো এটা দিকে যদি তাকাও, কেউ যদি পরীক্ষাটা আসতে পারে যে এই কোডটা দিয়ে আমি বলতে পারি কেন এটা কাজ করে না, দেখো এইটার প্রথমে ইফ ঢুকবে, বাট এটার কোনো ভ্যালু আসলে কোথাও দেওয়া নেই, তো ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন ফর দিস, ওকে। তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। এটা কিভাবে সলভ করব? এটাকে সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের তো এতদিন পর্যন্ত যে লাইনটা ছিল p0, p1, এখানে আমাদের ছিল c, আমরা এখন এটার জন্য সবসময় d এর ভ্যালুগুলো দেখার চেষ্টা করেছি, এটা সবসময় d = d + ডেল্টা সামথিং অথবা ডেল্টা এনি অথবা ডেল্টা কি হয়, কিন্তু প্রথম পয়েন্টের জন্য কি হয় সেটা কিন্তু আমি কখনো বের করিনি, এখন আমরা সেটা বের করব। প্রথম পয়েন্টের জন্য যে d, সে d এর একটা সুন্দর নাম দিয়ে আমরা d init বলে, d ইনিশিয়ালাইজেশন, ওকে। প্রথমে দেখো, মনে করি এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা x0, y0, এটাই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এতদিন ধরে এটা ছিল এর আগের স্লাইড পর্যন্ত এটা ছিল এরকম c xp, y ছিল xp, y ছিল, বাট কারেন্টলি এটার ভ্যালুটা হচ্ছে c x0, y। ভালো কথা। যদি সেটা হয়ে থাকে, এখন প্রথম পয়েন্ট এটা যদি ফার্স্ট পয়েন্ট হয়ে থাকে, তাহলে আমাকে সেকেন্ড এবং থার্ড পয়েন্ট, অর্থাৎ সেকেন্ড পয়েন্টটা ইদার, সেকেন্ড পয়েন্ট কোন দুটোর মধ্যে হবে, ইদার এটা হতে হবে সেকেন্ড পয়েন্ট অথবা এটা হতে হবে সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজেশন। তো দেখো এটা নাকি এটা, কোনটা চুজ করব সেটার জন্য আমাকে কি করতে হয় বলো তো, প্রিভিয়াস কনসেপ্ট থেকে যদি বলতে পারো। সিম্পল কোশ্চেন, আমি ইস্ট চুজ করবো নাকি নর্থ ইস্ট চুজ করবো, সেটার জন্য আমার ক্রাইটেরিয়া কি, আমরা কি করতে হবে? এনিওয়ান? মিডল পয়েন্টের উপর ভিত্তি করে ডি এর ভ্যালুটা লাগবে। অর্থাৎ এই ইস্ট এবং নর্থ ইস্টের মাঝখানে আমার মিড পয়েন্টটা নিতে হবে। দেখো এই মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটাকে আমি এফ এ পাস করবো, করার পর দেখবো আসলে আমাদের ভ্যালুটা কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় কিনা, লেস দেন ইকুয়াল টু 0 অথবা গ্রেটার দেন 0, ওকে। তো সেটার জন্য আগে বলো এই এম এর কোঅর্ডিনেট কি, এম এর কোঅর্ডিনেট কি হবে? এটা যদি x0, y0 হয়ে থাকে, এম এর কোঅর্ডিনেট কি হবে একটু বলো তো। So x0 + 1 y0 + 0.5, y0 + half, ওকে। ঠিক একই রকম ভাবে এটি হচ্ছে আমাদের m। সো আমাদের যে কন্ডিশনটা ছিল, অর্থাৎ আমরা যে ফাংশনটা জানতাম, আমাদের f of x, y, ওকে, আমরা জানতাম f of x, y হচ্ছে আমাদের ax plus by plus, এই x এবং y এ আমি যদি এখানে m টা বসাই, অর্থাৎ m বসালে দেখো m বসালাম, অর্থাৎ x এর জায়গায় বসবে x0 + 1, y এর জায়গায় বসবে y0 + half। ঠিক এরকম ভাবে এই ax এর x এর জায়গায়, এই দেখো ax এর x এর জায়গায় x0 + 1, b এর y এর জায়গায় y0 + half এবং c আসবে। আশা করি আমি সবগুলো গুণ করে দিলাম, ax0, a b y0 half সামথিং, ওকে।
এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটু এ পাশ ও পাশে একটু অ্যারেঞ্জ করলাম। আমি বললাম কি সিটাকে একটু সামনে এগিয়ে নিলাম, এটাকে একটু পিছনে নিয়ে নিলাম, এটাকে একটু পিছনে নিয়ে গেলাম, সিটাকে একটু সামনে এগিয়ে নিলাম। দেখো তাহলে ax নট প্লাস by প্লাস c এটা আমরা পেয়েছি। এটাকে আমি একটু আলাদা করে লিখতে পারি, দেখো একটু আলাদা করে লিখি। এটাকে আলাদা করে লিখলে এটাকে নাকি আমি এভাবে লিখতে পারি, বলো তো কেন? f(x) এর সূত্র থেকে x প্লাস b প্লাস c পকেটে সেটি ভেরি গুড। দেখো এটা যদি, হ্যাঁ ভেরি গুড, আমি যদি বলতে পারি এটা যদি আমাদের f(x, y) থাকে, f(x, y) এর সূত্রটা যদি এটা হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি বলতে পারি এই জায়গায় যদি আমি 0 বসে x0 y0 পাস করি তাহলে কি ax0 by0 হয়ে যাবে। দেখো ax0 by0 এবং সেটাকে পুরোটাকে আমি f(x, y) f(x not, y not) লিখতে পারি। দেখো f(x not, y not) আমি এটাকে লিখলাম। ওকে, এটাকে যখন আমি লিখলাম, লেখার পরে আমি আরেকটা কাজ করতে পারি। দেখো এই f(x, not) কে আমি এভাবে লেখার পর এখানে দেখতে পাচ্ছ কিনা এটাকে আমি পুরোপুরি 0 লিখলাম, দিস ইজ ইকুয়াল টু 0, ইটস ক্যান্সেল আউট, শুধু এটা রয়ে গেল। দেখো পরের লাইন, বলো তো কেন কেন f(x not, y not) ইজ ইকুয়াল টু 0? কেন এটা 0? why it is 0? স্টার্টিং পয়েন্ট তো লাইনের উপরেই থাকবে। ভেরি গুড। দেখো এটা যদি আমাদের স্টার্টিং পয়েন্ট হয়ে থাকে, লাইন হয়ে থাকে, দিস ইজ আ লাইন, এবং আমাদের কিন্তু অবভিয়াসলি অলওয়েজ আমাদেরকে যে ফার্স্ট পয়েন্টটা দেওয়া থাকবে সেটা অবশ্যই লাইনের উপর হবে। ওকে, দেখো এটা যদি আমাদের লাইনটা হয়ে থাকে, আমাদেরকে যদি একটা p0 এবং একটা p1 যদি দেওয়া থাকে, অবভিয়াসলি ফর শিওর আমাদের প্রথম দুটো পয়েন্ট অবশ্যই লাইনের প্রভাবিত দেওয়া থাকবে, কারণ আমাদেরকে দুটো পিক্সেল ভ্যালু সবসময় দেওয়া থাকবে, আমাদেরকে দুটো পিক্সেল ভ্যালু দেওয়া থাকবে এবং এই পিক্সেল ভ্যালু অবশ্যই লাইনের উপর থাকবে। তার মানে হচ্ছে এই যে পয়েন্টটা, সেটাকে যদি আমি ওই f এর ইকুয়েশনে পাস করি, ওকে, ইট উইল অলওয়েজ গিভ মি অ্যাজ ভ্যালু 0। ওকে, এখানে দেখতে পাচ্ছ f(x, x not, y not) অর্থাৎ এই x not, y not এটা সবসময় আমাদেরকে কি দিবে? আমাদেরকে 0 ভ্যালু। তো চ্যাটে কেউ যেন বলছে আমির, আচ্ছা এনিওয়েজ, সো এটা যখন থাকবে তাহলে দেখো আমরা তাহলে পাচ্ছি এটা ক্যান্সেল আউট, সো আলটিমেটলি আমাদের কাছে ভ্যালু রয়ে গেল এটা। ওকে, আমাদের কাছে আলটিমেটলি রয়ে গেল এই ভ্যালুটা রয়ে গেল। এই ভ্যালুটা যখন রয়ে গেল, এই b এর ভ্যালুটাকে আমি জানি b হচ্ছে -dx, আমি আলটিমেটলি পাচ্ছি dy minus half dx। তার মানে হচ্ছে d এর প্রথম ভ্যালু, অর্থাৎ আমরা যখন লাইনটা শুরু করি, লাইনের যখন প্রথম শুরু করি, d এর প্রথম ভ্যালুটা আসলে আমাদের এটা, d এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের dy minus half dx। এরপর হচ্ছে আমাদের এটাকে প্রতিবার আমরা এটাকে বিভিন্ন ডিপেন্ডিং অন দ্য ইস্ট অর নর্থ ইস্ট, এটাকে আমি বিভিন্ন ডেল্টা ভ্যালু দিয়ে যোগ করব। ওকে, ইস্ট টু হলে এক ধরনের ডেল্টা, নর্থ ইস্ট হলে বাট এটার পরেও বাই দ্য ওয়ে এই পর্যন্ত আসছি যখন, সবাই কাছ থেকে আমি আবার জানবো, আমি জানি না পার্টিসিপেন্ট কমা শুরু করেছে, যাই হোক সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েসে জানাও, যদি না বুঝতে পারো নো অথবা চ্যাটে আমাকে একটু বলো যে বুঝতে পারো। 5 জন, 9 জনের মধ্যে 5 জন, ঠিক আছে। ওকে, নাইস। এখন আমরা দেখবো যে এটার মাঝে একটা প্রবলেম আছে। বড় প্রবলেমটা হচ্ছে এই 0.5টা, এই 0.5টা একটা বিগ প্রবলেম। 0.5টা কেন? কথা হচ্ছে আমরা জানি ইন্টিজার নাম্বার আমাদের সবসময় হচ্ছে খুব ফাস্ট প্রসেস করে কম্পিউটার, ওকে, বাট ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের একটু স্লোয়ার প্রসেস। ওকে, সো এটাকে যখন আমি ইফ এলস এর মধ্যে রাখবো, যখন এটাকে আমি ফার্স্টে আমি চুজ করতে থাকবো এবং এটার সাথে অনেক ভ্যালু যখন যোগ করবো বিয়োগ করবো, তাই না, আলটিমেটলি ডি ইউনিটের সাথে তো অনেকগুলো ভ্যালু যোগ হবে, সো ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা সবসময় থেকে যাবে, সবসময় আমাদের ফ্লোটিং পয়েন্টটা থাকবে। ইফ ইউ অ্যাড এ ইন্টিজার উইথ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সবসময় কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আমাদের কিন্তু ক্যারি হবে, এবং দ্যাট ইজ এ বিগ ডিল। এটা একটা বড় প্রবলেম। তোমরা বলতে পারো স্যার কতটুকু স্লো হবে? যদি 2 মিলি সেকেন্ড বা 5 মিলি সেকেন্ড অথবা 10 মিলি সেকেন্ডও যদি দেরি হয়, ইটস এ বিগ ডিল ফর কম্পিউটার গ্রাফিক্স। অন্য কোনো সায়েন্সের জন্য, ফিল্ডের জন্য না হলেও কম্পিউটার গ্রাফিক্স জন্য একটা বিগ ডিল। সে ফর এক্সাম্পল ইন্টারেক্টিভ কম্পিউটার গ্রাফিক্স, তুমি গেম খেলছো, হতে পারে ফার্স্ট পার্সন শুটিং গেম, এটা হচ্ছে তোমার কার্সারটা তুমি এই মানুষটাকে মেরে ফেলতে চাচ্ছ। ওকে, ইন দ্যাট কেস তুমি যদি কার্সারটা নাড়াতে চাচ্ছ, একটু যদি ল্যাগিং হয়, তোমাকে কিন্তু আগে এসে শুট করে তোমাকে মেরে ফেলবে। ওকে, ফর অ্যাজ এ গেমার ইটস নট বিগ, ইটস ভেরি বিগ ডিল ফর। সো আমরা এটাকে সবসময় আমি চেঞ্জ করে আমি এটাকে ইন্টিজারে, মানে আমি ফ্লোটিং পয়েন্ট রাখতে চাই না, আমি এটাকে ফ্লোট রাখতে চাই না। নাও আমি তোমাদেরকে আস্ক করি, ইজ দেয়ার এনি সলিউশন টু ডু দ্যাট? তুমি কি কোনো একটা সলিউশন তুমি এটাতে আমাদেরকে বলতে পারো কিনা?
যে কিভাবে আমি এই 14 পয়েন্ট থেকে আসলে দূরে থাকতে পারি? এনিওয়ান? বোথ সাইডে যদি 2 দিয়ে গুণ করে দিই, কি করলে? 2 দিয়ে যদি গুণ করি বোথ সাইড। ভেরি গুড। আমি যদি কোনোভাবে এটাকে 2 দিয়ে গুণ করি, এখন দেখো 2 দিয়ে গুণ করলে আমাদের তো ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কি আমাদের পুরো অ্যালগরিদমের ফ্লোটা ঠিক থাকবে? মানে আই মিন এই ডি কে আমি আরো অনেক জায়গায় ইউজ করি, তুমি ডি সব জায়গায় একরকম ইউজ করছো, হঠাৎ করে 2 দিয়ে গুণ করছো, ফলে কি তোমার পুরো অ্যালগরিদমটা একটু হ্যাম্পার হবে? উইল देयर বি এনি ডিস্ট্রাকটিভ সিচুয়েশন ফর দ্য অ্যালগরিদম? কি মনে হয়? ইয়েস? যদি না হয়ে থাকে কেন হবে? প্রশ্নটা কি বুঝতে পারছো? যে আসলে সলিউশন দিয়েছিল সে বুঝতে পারছো? কে বলছিলাম? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, প্রবলেমটা তাহলে তাহলে আচ্ছা আমি তাহলে একটু দেখাই তাহলে সমস্যা নেই। তো তোমার অ্যান্সারটা ঠিক, যে আমাদের যে ডি ইউনিটটা আছে একটু আগে যেটা দেখেছিলাম সেটার সাথে আমি 2 গুণ করি। দেখো এটার সাথে যদি শুধু এই পাশটার সাথে, এই পক্ষটার সাথে, এখানে দুটো হ্যান্ড সাইড আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো শুধু রাইট হ্যান্ড সাইডের সাথে আমি যদি 2 গুণ করি তাহলে 2dy এবং পয়েন্টারটা চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে তোমাদের মাথা প্রশ্ন থাকতে পারে, স্যার যখন কোনো ইকুয়েশনের কথা চিন্তা করি তো বোথ সাইডে গুণ করি, 2d ইউনিট, এটা এরকম হওয়ার কথা, 2d ইউনিট ইজ ইকুয়াল টু 2dy মাইনাস dx। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করব না, এই ক্ষেত্রে শুধুমাত্র আমি একটা সাইডে গুণ করব। একটা সাইডে গুণ করলে আমাদের অ্যালগরিদমের কোনো সমস্যা হবে না, এভরিথিং উইল বি অলরাইট। ওকে, এই দেখো সবকিছু ঠিক থাকবে। কেন সবকিছু ঠিক থাকবে? এইটার অ্যান্সারটা আসলে এইগুলো নিয়ে পরে আসি, এগুলো নিয়ে পরে আসি, বাট এটার কথা চিন্তা করি সবকিছু ঠিক থাকবে। এটার অ্যান্সারটা আমাদের এইখানে দেওয়া। তো আমি চাই তোমরা এটা একটু 2 মিনিট ধরে পড়ো, কয়েক মিনিট ধরে পড়ো, পরে একটু আমাকে বলো অ্যান্সারটা কি, তোমাদের ভাষায় একটু বলো। 2 দিয়ে গুণ করলে অ্যালগরিদমে কোনো প্রবলেম হবে না কেন? এনিওয়ান? স্যার এখানে টার্গেটটা মনে হয় স্যার পয়েন্ট ফিক্স করা, নট ভ্যালু কোনো ইফেক্ট করবে এমন কিছু না। ইয়েস, ভেরি গুড, তুমি একবার এক্স্যাক্টলি ভ্যালু দিয়েছো। দেখো একটু এর আগের স্লাইডগুলো যদি মনে করো, আমি যদি ডি এর ভ্যালুটা নেই, ডি এর ভ্যালু 2 রকম হতে পারে। ওকে, একটা হতে পারে 0 হচ্ছে বড় বা 0 হচ্ছে কম, অথবা আমি বলতে পারি একটা হতে পারে পজিটিভ, একটা হতে পারে নেগেটিভ। পজিটিভ হলে আমি এক ধরনের ডিসিশন নিই, নেগেটিভ হলে একটা। দেখো এটা পজিটিভ শুধু সাইনটাই ম্যাটার করে, পজিটিভ 5 হলো না পজিটিভ 500 হলো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সেই তুমি এটার সাথে যদি 2 গুণ করো তাতে কিন্তু আমাদের সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না। এটা এরকম কেউ যদি বলে আমার কাছে -7.5 একটা ভ্যালু আছে, সেটাকে যদি আমি একটা ইন্টিজার 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে সাইনের কিছু হচ্ছে না, আলটিমেটলি -15 হয়ে যাচ্ছে। ওকে, সাইন কিন্তু রয়ে যাচ্ছে আলটিমেটলি। ওকে, আবার তুমি যদি +3.5 কে 2 দিয়ে গুণ করো, ইন দ্যাট কেস আমাদের কি থাকছে, আমরা 7 পাচ্ছি, পজিটিভ 7 পাচ্ছি, অর্থাৎ আমাদের এইটার আগে যে সাইনটা ছিল সেই সাইনটা প্রিজার্ভ হচ্ছে। আমাদের যে অ্যালগরিদম সে শুধুমাত্র সাইনটা নিয়ে কাজ করে, অর্থাৎ এটা কি 0 চেয়ে বড় নাকি 0 চেয়ে ছোট নাকি ইকুয়াল। সো এই ব্যাপারগুলো আসলে সময় আমাদের এই অ্যালগরিদমে আমাদের সাইনটা কোনো ব্যাপার না, এর জন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করে, যেহেতু আমাদের কাজ হচ্ছে, উই শুড কিপ ইট লাইক দ্যাট। আমাদের ভ্যালুটা এভাবে গেলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না। যেহেতু একটা ভ্যালুকে ডি ইউনিটকে আমি 2 দিয়ে গুণ করছি, পরবর্তীতে মনে আছে কিনা এই ডি এর ভ্যালুকে আমি ডেল্টা ভ্যালু দিয়ে যোগ করি, ডিপেন্ডিং অন ইস্ট অর নর্থ ইস্ট। তুমি ইস্ট চুজ করবে নাকি নর্থ ইস্ট চুজ করবে সেটার উপর ডিপেন্ড করে আমি এই ডেল্টা ভ্যালু দিয়ে যোগ করি। ডেল্টা ই হতে পারে, ডেল্টা এন হতে পারে। যেহেতু এটার সাথে 2 গুণ করেছি, আমরা কনসিস্টেন্সি ম্যাটার করার জন্য এটার সাথে আমরা 2 দিয়ে গুণ করি। ওকে, সো দেখো এই কি হচ্ছে, আমি এখানেও এই ডেল্টা ই কেও সেটারও এক পক্ষের সাথে আমি 2 দিয়ে গুণ করছি, ডেল্টা এন এর এক পক্ষের সাথে আমি 2 দিয়ে আমি আসলে বেসিক্যালি গুণ করছি। যেহেতু তুমি এটার ভ্যালুকে 2 দিয়ে গুণ করে ভ্যালুটাকে একটু ওভারশুট করে ফেলছো, বাড়িয়ে ফেলছো, তো সেটার সাথে যা যোগ করবা সেগুলোকে আমার বাড়িয়ে ফেলতে হবে। তাহলে হচ্ছে কি পুরো অ্যালগরিদমটা আমাদের কি থাকবে, কনসিস্টেন্সি। তার মানে হচ্ছে আমাদের যত ধরনের ভ্যালু আমরা পাচ্ছি, ডি এর ভ্যালু আমি ইনিশিয়ালি যা পেলাম, অর্থাৎ ওই যে x0, y0, সেটার জন্য আমি যখন যে ডি ইউনিটটা পেয়েছি, যে ডি এর ইনিশিয়াল ভ্যালুটা আছে সেটার সাথে আমি কি করছি, 2 গুণ করছি বেসিক্যালি। ওকে, প্রতিটা ডেল্টার সাথে আমি 2 গুণ করছি, ই এর সাথে আমি গুণ করব, এন এর সাথে আমি গুণ করব, এগুলোর সাথে আমি 2 গুণ করব, এটার সাথে। ওকে, বেসিক্যালি এটার আর কি ভ্যালুটার সাথে।
এটার সাথে আমি 2 গুণ করছি, এটার সাথে আমি 2 গুণ করছি। যদি সেটা থেকে থাকে তাহলে আমরা অ্যালগরিদমটা আবার দেখি, বাট তার আগে আমি দেন এগেইন আমি একটু পার্টিসিপেন্টদের এখানে দেখতে চাই যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি বুঝে থাকো তাহলে ইয়েস বাটনে ক্লিক করো, যদি বুঝে না থাকো নো, অথবা আমাকে চ্যাট। আমাদের একজন ইয়েস, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। সবগুলোর সাথে যেহেতু 2 দিয়ে গুণ করতেছি ওইভাবে আপডেটটা হচ্ছে, তো স্টার্টিং থেকে এন্ড পয়েন্টটা মানে আগের থেকে একটু ফাস্ট মুভ করতেছে না, একটু দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। একটু তাড়াতাড়ি মানে জাম্পটা একটু বেশি দিতেছে। জামটা ওই যে জামটা যে আবারও তোমার এই যে ওই যে শুধু সাইনের উপর ডিপেন্ড করছে, সাইন তো সেমই আছে, তুমি তো শুধুমাত্র ইফ পজিটিভ অথবা নেগেটিভ দুটো সাইড নিয়ে চিন্তা করছো। তোমার এই প্লাসটা কতটুকু প্লাস, এটা কি 5, এটার ভ্যালুটা কিন্তু কখনোই আমাদের ম্যাটার করে না, শুধুমাত্র সাইনটা ম্যাটার। তার মানে এক্স্যাক্টলি এর আগে অ্যালগরিদম যা ছিল এখনো ঠিক সেটাই আছে। যে প্রশ্ন সে বুঝছো কিনা? জি স্যার। ওকে, সো তোমরা অনেকে একটু ইন্টারাকশন একটু কম পার্টিসিপেন্ট এনিওয়ে জিজ্ঞেস করছি বলে অবস্থা। দেখ আজকেরটা একটু ডিফারেন্ট সিচুয়েশন ছিল, ইনকনভিনিয়েন্স এর জন্য আমি সময় মতো আসতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহ থেকে হয়তো একদম এনিওয়ে। তো আমাদের বেসিনামস লাইন ড্রয়িং অ্যালগরিদম যেটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট, সেটা হচ্ছে এরকম। প্রথমে আমাদেরকে এটা দেওয়া থাকবে, মনে রাখবে তোমাদের পরীক্ষায়ও যখন প্রশ্ন আসবে শুধু এই দুটো জিনিসই দেওয়া থাকবে, স্টার্ট পয়েন্ট এটা আর এন্ড পয়েন্ট হচ্ছে এটা। আমরা কিছু একটু পরে একটু সিমুলেশন দেখবো যেগুলোতে এক্স্যাক্টলি ভ্যালুতে কি কাজ হয়। তো সেটার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিছু কাজ করেছিলাম, একটু বলবো এখানে আসলে কি করছি। এনিওয়ান তাহলে চ্যাটে বলতে পারো। আমি তাহলে পার্টিসিপেন্ট দেখে জিজ্ঞেস করি। দীপু বলো তো আসো কিনা, কি ফোন করে চলে গেছে? স্যার আমি মাত্র ঢুকলাম স্যার, ইয়াটা দেখতে পারিনি স্যার। বাই দ্য ওয়ে আমি এটা যেখানে করছি আমি দেখো আমি ইনিশিয়াল পয়েন্ট সেগুলোকে একটা ভেরিয়েবলে নিচ্ছি, শুধুমাত্র জি স্যার ভেরিয়েবলে নিচ্ছি। তো সেটার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে dx dy করলাম। dx dy টা কি, x এর স্যার x axis আর y axis বরাবর হ্যাঁ ডিসটেন্স। না ঠিক আছে এখন বলতে হবে না, তোমরা মিউট করে রাখতে পারো সবাই। এরপর আমি যেটা করলাম ওই যে ডি ইনিশিয়ালাইজ ভ্যালু 2dy - dx এবং ডেল্টা ই এবং ডেল্টা এন, অর্থাৎ আমি ঠিক আগের স্লাইডে আমি যা যা করেছিলাম, এই আগের স্লাইডে আমি যা যা করেছিলাম সেগুলো সব এখানে করে ফেলার পর কোনো কিছু না করে আমি প্রথম পয়েন্টটা প্লট করে ফেললাম। দেখো প্রথম পয়েন্টটা তো প্লট করতে হবে, তো সবসময় থাকবে। তো আমি প্রথম পয়েন্টটা প্লট করে ফেললাম। প্রথম পয়েন্ট প্লট করার পর আমি লুপে চলে গেলাম। লুপে দেখো এক্স্যাক্টলি আগের মতো যা আছে, ই প্লাস ডেল্টা ই ঠিক আগের অ্যালগরিদমটা যা আছে, এই ইন দ্যাট কেস আমাদের এটার কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা কিন্তু ইনিশিয়ালাইজ করে দেখেছি। তো দিস ইজ দ্য বেসিনামস লাইন ড্রয়িং অ্যালগরিদম ইন আ নাটশেল। আমরা যদি পরীক্ষাতে এটা হুবহু লিখতে দিব এমন হতে না পারে, যেটা হতে পারে এরকম কিছু একটা হতে পারে সিমুলেশন। পরীক্ষাতে এরকম আসতে পারে, মনে রাখবে তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ আ 90% চান্স যে তুমি এটা অবশ্যই পাবে এরকম একটা প্রবলেম। ওকে, প্রবলেমে যেটা দেওয়া আছে দেখো, প্রথমে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দেওয়া আছে 5,8 5,8 আমাদের প্রথম পয়েন্ট এখানে দেওয়া আছে এবং এন্ড পয়েন্টটা 9,11 দেওয়া আছে। আমাদেরকে করতে হবে কি, ইটারেশন দেখাতে হবে, প্রতিটা ইটারেশন আমাদের দেখাতে হবে, ইটারেশন অথবা আইটারেশন আমাদেরকে দেখাতে হবে। সেই সাথে আমাদের প্লটও করতে হতে পারে, যদি পরীক্ষাতে বলা থাকে প্লট করতে, প্লটও করে দেখাতে হবে ইন্টারমিডিয়েট পয়েন্টগুলো কি। যেমন হচ্ছে প্রথমে আমাকে একটা কাজ করতে হবে, বলতো প্রশ্নটা অ্যান্সার দেওয়া শুরু করতে হলে সবার প্রথমে আমাকে কি জিনিসগুলো বের করতে হবে, কোন জিনিসগুলো? x0 y0 x0 y0 দেওয়া আছে 5 এর dx আর dy বের করতে হবে। dx এবং dy আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমাদের dx এবং dy, dx টা কিভাবে বের করে, এই দেখো এখানে আমি এটা হচ্ছে আমাদের x0, এটা হচ্ছে আমাদের y, ওকে, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y। dx হচ্ছে x1 - x0, দেখো 9 - 5 এর জন্য 4 আসলো। dy টা কি y1 - y0, y1 - y0 11 - 8 3 চলে আসলো। ঠিক একই রকম ভাবে ডি এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি, একটু আগে যেভাবে দেখেছিলাম ডি এন এ ডেল্টা ই আমি একই রকম ভাবে বের করতে পারি।
নাও প্রথম পয়েন্টটা প্লট করে ফেললাম, ফেলার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল ডি ভ্যালু, এখন আমাদের প্রথম ডি ভ্যালু হচ্ছে 2। এখন দেখো এই 2 এর উপর ডিপেন্ড করে আমরা এটার এই যে দুটো ভ্যালু আছে না, ইস্ট এবং নর্থ ইস্ট যে কোনো একটা চুজ করবো। নাও ইউ টেল মি আমরা আসলে কোনটা চুজ করবো, যে কোনো একটা। দেখো এখানে আমি এগুলো সবগুলো লিস্ট করবো। দেখো ডি এর কারেন্ট ভ্যালু, হচ্ছে 2। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমাদের নেক্সট পিক্সেলটা কি হবে? কেউই বলতে পারছো না? ডি এর উপর ডিপেন্ড করে দুটা ব্রাঞ্চ হয়, মনে আছে না? ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে 96 পয়েন্টার। আমি শুনিনি কি বললো। সো 96 পয়েন্টার। 96 না 69, মানে এক্স আগে আসবে। যাই হোক, 69। মানে আগে বলো এই 2 এর উপর ডিপেন্ড করে আমি কোনটাকে চুজ করবো, ইস্ট নাকি নর্থ ইস্ট? সো নর্থ ইস্ট আছে। কেন? সো পজিটিভ যেহেতু আসছে দেখো পয়েন্টটা, এখানে আমি এটা লিখে দিলাম, কোনটা লিখে দিলাম, ডি এই ডি ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে নর্থ ইস্ট চুজ করবো। নর্থ ইস্ট চুজ করতে হলে হবে কি, এই 5 এর সাথে 1 যোগ করবো, প্লাস আমি আবার এই y এর সাথে 1 যোগ করবো। ফলে হলো কি 5,8 যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল সেটা হয়ে যাবে 6,9। যদি 6,9 হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি হবে বলো? শুধুমাত্র চুজ করলে হয়ে থাকবে নাকি কোনো কিছুকে আপডেট করতে হবে? স্যার এক্স ওয়াই কে আপডেট করতে হবে। xy কে তো আপডেট করলামই, চলে আসলাম। এরপর আচ্ছা কি বলছিলাম? স্যার ডিএক্স ডিওয়াই ও আপডেট করতে হবে। dxdy না, d আপডেট করতে হবে। আচ্ছা স্যার। তবে দেখো এই যে ডিটাকে আপডেট করলাম, কিভাবে? d ইকুয়াল টু d প্লাস ডেল্টা এনি, মনে আছে কিনা? ডেল্টা এনি, এখানে আমাদের d হচ্ছে আগের ভ্যালুটা এই যে 2, এবং সেটার সাথে আমাদের এনি যোগ করতে হবে। এই যে ডেল্টা এনি হচ্ছে আমরা বের করেছিলাম কত, -2। এর আগের স্লাইডে আমরা বের করেছিলাম ডেল্টা এনি হচ্ছে -2, তার মানে হচ্ছে কত হবে, 2 প্লাস -2। ওকে, তাহলে হয়ে গেল কি d এর কারেন্ট ভ্যালু হয়ে গেল আমাদের 0। d এর কারেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে আমি কি চুজ করব, অর্থাৎ এটার পরবর্তী কোনটা চুজ করব, এটা নাকি ইস্ট? ইস্ট কেন? স্যার লেস দেন ইকুয়াল টু 0। ভেরি গুড, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0, ফলে আমি ইস্ট চুজ করছি। ইস্ট যখন চুজ করব শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটের সাথে 1 যোগ করব। দেখো এক্স কোঅর্ডিনেটের সাথে 1 যোগ করে এই পয়েন্টে চলে আসছে। দ্যাটস ওকে। তো আমাদের কারেন্ট হচ্ছে ছিল d ইকুয়াল টু 0, সেটাকে আপডেট করতে হবে। আপডেট করে d এর ভ্যালু কি হবে বলো তো? d ইকুয়াল টু which প্লাস what? d এর ভ্যালু কিভাবে আপডেট করব বলো? জিরো প্লাস ডেল্টা ই। 0 প্লাস ডেল্টা ই, এটা হচ্ছে 6। ই কেন হলো ডেল্টা ই? স্যার আপনি ই চুজ করেছেন সেজন্য আপনি ডেল্টা ই যোগ করবেন। এর আগেবার এনি চুজ করেছিলেন এই জন্য ডেল্টা এনি যোগ করেছেন। সো যখনই ই চুজ করব ডেল্টা ই যোগ করব, যখনই এনি চুজ করব ডেল্টা এনি যোগ করব। ওকে, দেখো এখানে এসে কি হলো, এটাকে 6 এসে গেল আমাদের। 6 যখন এসে গেল সেটার উপর ডিপেন্ড করে কুইকলি বলো এরপর আমি কি চুজ করব? এনি। এনি যখন চুজ করলাম, দেখো এটা হয়ে গেল। এনি চুজ করলে আমাদের বলো 6 কে আমি এই 6 কে কি দিয়ে যোগ করব? -2 দিয়ে স্যার। -2, কারণ ডেল্টা এনি যোগ করেছি, কারণ এনিতে গিয়েছিলাম, নর্থ ইস্টে গিয়েছি, সেজন্য ডেল্টা এনি দিয়ে আমি ডি কে যোগ করব। সো আমাদের ডি হবে d ইকুয়াল টু d প্লাস ডেল্টা স্যার 4 হবে। -2 যোগ করলে তখন 4 হবে। 4 সো 4 এভাবে করতে করতে দেখবে তুমি আলটিমেটলি কিন্তু এন্ড পয়েন্টে পৌঁছে যাবে। ঠিক আছে, তোমরা পরীক্ষা হলে এরকম যখন করবে, যখন দেখবে তুমি এন্ড পয়েন্টে পৌঁছাচ্ছ না, বুঝবে তুমি কোথাও কোনো ভুল করেছো। দিস অ্যালগরিদম এনশিওরস দ্যাট ইউ অ্যাকচুয়ালি রিচ দ্য এন্ড পয়েন্ট। ইউ মাস্ট এন্ড পয়েন্টে তুমি পৌঁছাবে। ওকে, তো তোমার পরীক্ষাতে তুমি যখন দেখবে, দেখো এন্ড পয়েন্টে যখন পৌঁছাচ্ছ, দেওয়া আছে যে এন্ড পয়েন্ট, সেটা যখন পৌঁছাবা দেন ইউ আর কারেক্ট, গুড টু গো। ওকে, এবং পরীক্ষাতে আমি চাবো তোমরা একটা টেবিল মেনটেন করো। আমাকে টেবিল আকারে, হুবহু এরকম টেবিল হতে হবে এমন কোনো কথা নাই, বাট একটা টেবিল আকারে তোমরা আমাকে সাকসেসিভ চেঞ্জেস ইন দ্য ডি
এবং চেঞ্জেস ইন এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই ইস্ট এবং নর্থ সেগুলো আমাকে একটু রিপোর্ট লিস্টে দিয়ে দিতে হবে। এটি হবে মোটামুটি 10-15 মার্কসের একটা প্রশ্ন সবসময় থাকে, 10-15 না হলেও 10-15 না হলেও অ্যাটলিস্ট 7-8 মার্কসের একটা প্রশ্ন সবসময়। তো এই পর্যন্ত এসে সিমুলেশনটা অনেকে বুঝেছো কিনা আমি একটু ইয়েস মধ্যে দেখতে চাই। পুরোপুরি ক্লিয়ার না হলে প্র্যাকটিসের উপর ক্লিয়ার হয়। ওকে ফাইন। তো এখানে যখন যাব দেখো আমাদের এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যালগরিদমটা দেখেছি সেই অ্যালগরিদমটা কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা কি মনে আছে? আমরা কিছু অ্যাজাম্পশন ধরেছিলাম। লিমিটেশনস গুলো মনে আছে কিনা? ফার্স্ট অকটেন্টে থাকবে সবসময়, আমরা ধরি ফার্স্ট অকটেন, অথবা তুমি বলতে পারো আমাদের প্রবলেম গুলো ছিল সবসময় এইখানে থাকবে, অর্থাৎ অন্যগুলোর জন্য আমরা এম অর্থাৎ স্লোপটা সবসময় 1 থেকে 0, যেমন হচ্ছে এখানে হচ্ছে একটা লাইন হচ্ছে স্লোপ থাকে 0, এখানে স্লোপ থাকে হচ্ছে 1। ওকে, এটার ভিতরে সবসময় থাকতে হবে এবং লাইনটা সবসময় x0 কোঅর্ডিনেট x1 হচ্ছে কম হতে হবে। এখন আমাদের সব লাইন যে সবসময় এমন হবে তা তো কথা নেই, আমাদের অনেক রকম লাইন হতে পারে, আমাদের এরকম লাইন হতে পারে, তোমাদের এরকম লাইন হতে পারে। ওকে, সো ইন দ্যাট কেস আমরা সেই লাইনগুলোকে আসলে কিভাবে দেখবো সেটার জন্য আমাদেরকে ফার্স্টে বের করতে হবে লাইনটার অকটেন্ট কি, ওকে কোন অকটেন্টে পড়ে, সেটার জন্য আমাদেরকে এম বের করতে হবে। এম বের করা কোনো বিষয় না, আমাদেরকে যখন কোনো একটা লাইন দেওয়া থাকে, এটা যখন P0 এটা যখন P1 থাকবে, আমরা খুব সুন্দরভাবে একটা লাইন বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্সেস y1 মাইনাস y0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0। এই x এটা বের করলে আমি সুন্দরভাবে এম বের করতে পারবো এবং এমটা কোন কন্ডিশনের ভিতর পড়ে, সেটা আমরা বের করতে পারবো। প্লাস স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টের যে রিলেশনটা, এই যে দেখো x0 x1 এর চেয়ে ছোট হয় নাকি y0 y1 এর চেয়ে ছোট হয় নাকি y0 y1 এর চেয়ে ছোট হচ্ছে x1, এই কন্ডিশনগুলো দুটাকে ম্যাচ করে আমরা বলতে পারবো যেটা 1 নম্বরে পড়ে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে নাকি 5 নম্বরে। এটা হচ্ছে আমাদের আমরা ঠিক এভাবে একটা লাইন থেকে এগুলো বের করতে পারি। ওকে, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার যেমন লাস্ট প্রশ্ন পেয়েছিলাম, প্রশ্নটা দেখানোর জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যাই। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই গ্রিডটা? জি স্যার। হচ্ছে এর আগের ক্লাসে একজন একটা প্রশ্ন করেছে, সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে যদি এরকম একটা এক্সেস সিস্টেম এবং সেটাতে আমরা অকটেন্টে ভাগ করলাম, এগুলোকে অনেকগুলো অকটেন্টে ভাগ এবং কেউ তোমাকে বললো আমার কাছে একটা লাইন আছে। ওকে, তুমি বললা লাইনটা হচ্ছে এরকম, লাইনটা আসে বেসিক্যালি এমন। ওকে, P0 and P1। তো তুমি এখন এটাকে কোন অকটেন্টে পড়ে, তাহলে তুমি কি বলবা বলো? তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, কোন অকটেন্টে পড়ে বলে মনে হচ্ছে? বেসিক্যালি তুমি এভাবে অকটেন্ট চিন্তাই করতে পারো না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা অকটেন্টের চিন্তাটা করবো। অকটেন্ট যখন চিন্তা করবা বিষয়গুলো আসলে এরকম, মেইন এক্সিস ধরে চিন্তা করবো না। দেখো তোমাদেরকে যে লাইনটা দেওয়া আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা পয়েন্ট, ধরলাম এই দুটো পয়েন্ট যখন দেওয়া আছে, এই দুটো পয়েন্টকে তাহলে এইটা ধরো আমি ধরলাম এই পয়েন্টটা দেওয়া আছে, ধরে নিলাম ফর এক্সাম্পল 2,3, যখন 2,3 কে ধরি, বলতে পারো স্যার এইটা তাহলে কোন অকটেন্টে পারে। দেখো এটার জন্য তোমাকে কোনো মেইন অ্যাক্সিসটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা সিম্পলি যেটা করবা, দেখো শর্টকাটটা মাথায় রাখো, তোমরা সিম্পলি যেটা করবা তোমরা করবে কি ফার্স্টে এম বের করবে। বলো এম কিভাবে বের করবে? এম কত হবে এখানে বলো তো? কত বাই কত এম? কিভাবে করলাম দেখো, y1 মাইনাস y0, আমি ফার্স্টে বলে নিই এটা হচ্ছে আমাদের P0, এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে আমাদের P1।
তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে এরকম, আমরা y1 অর্থাৎ এইটার যে y অ্যাক্সিস অর্থাৎ -7 -3, ওকে, -7 -3 ডিভাইডেড বাই কি হবে বলো, ডিভাইডেড বাই কি? 5 minus 2 5 minus 5 2. minus 2, ওকে। 5 minus 2 এটা আমাদের একটা ভ্যালু দিবে, রাইট? দেয়ার উইল বি সাম ভ্যালুস। আমি ভ্যালুটা কি আমরা বের করতে পারবো, বাট আমি আলটিমেটলি ধরে নিই এটা যে একটা ভ্যালু দিবে, সেটা হচ্ছে a। আবার এখানে কি দেখতে পাচ্ছ, এটার x0 এবং y0 কোনটা বড় কোনটা ছোট, একটু সম্পর্কটা বলো তো। x0 এবং x1 এর মাঝে সম্পর্কটা কি? so x1 X1 is less so X0 is less than X1. এরকম, ঠিক আছে? না, স্যার উল্টা হলো উল্টা হয়েছে স্যার। না, x0 is greater than x1 তো। ও না, সরি। আবার y0 y1 এর মধ্যে সম্পর্কটা কি, y0 এবং y1? y0 greater than বলো। y0 is less than is greater than, তাই না? is greater than তার মানে এখান থেকে আমি অনেকগুলো সম্পর্ক পেলাম এরকম, ঠিক আছে? এখন এইগুলোকে আমি করব কি, ডিরেক্টলি নিয়ে আমি আসলে এই যে এখানে বসাবো, এখানের মধ্যে দেখো এই কোন সম্পর্কের সাথে সে ম্যাচ করে সেটাই হয়ে যাবে আমাদের আসলে অ্যাকচুয়ালি এটা কোন অক্টেন্টের মধ্যে পড়ে। অক্টেন্ট বলতে আসলে কি বোঝায় জানো? এই ব্যাপারগুলোকে নিয়ে যখন আমি আলটিমেটলি বলবো যে এটা আসলে ওই কন্ডিশনের সাথে আমি যখন ম্যাচ করে দেখবো এটা আসলে কোন কোঅর্ডিনেটে পড়ে, কোন অক্টেন্টে পড়ে, দ্যাট ইজ দ্য বিগ ডিল। মেইন কনসেপ্ট হচ্ছে এরকম, তোমার কাছে যখন কোনো একটা পয়েন্ট লাইন দেওয়া থাকে, ওকে, লাইনে এটা হচ্ছে P0, এটা হচ্ছে P1, ওকে, তুমি যখন অক্টেন্টের কথা চিন্তা করবা, তুমি এটার স্ট্যাটিক পয়েন্টটাকে অরিজিন ধরবা, এইটাকে তুমি অরিজিন ধরে তুমি যখন একটা কোঅর্ডিনেট আঁকবা, এটাকে একটা যখন তুমি এটাকে ধরে যখন একটা কোঅর্ডিনেট আঁকবা, ওকে, এটা যখন অক্টেন্ট হবে দেন এটা কোন পয়েন্টে পড়ে, ওকে। সবসময় যে লাইনটা দেওয়া হবে সেটা স্টার্টিং পয়েন্টকে অরিজিন ধরে তুমি এক্সিসটা আঁকবা, তাহলে সেটা কোন অক্টেন্টে পড়ে সেটা হইতেছে আসলে আমাদের এই লাইনটা কোন অক্টেন্টে পড়ে সেটা বের করতে হবে। এবং সেটা বের করার জন্য তোমাকে আঁকিবুকি করতে হবে না, তোমরা সিম্পলি লাইনটা এগুলো বের করবা, বের করে তোমরা এটা দেখবা আসলে কোন কন্ডিশনে পড়ে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। বুঝতে পারছো এখন? বুঝতে পারছো নাকি আরেকবার বলতে হবে? স্যার বুঝতে পেরেছি। যদি আরেকবার যদি বলি একটু সবাই হয়তো অনেকে হয়তো ফ্রিলি বলতে পারতেছ না, আবারও বলছি, এখানে কেউ যদি বলে দিল P0 এবং P1 হচ্ছে একটা পয়েন্ট, বলো এক্সিসটা যখন আঁকবো সেটার অরিজিন কোথায় হবে? P0, এটা হচ্ছে আমাদের অরিজিন, ওকে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বললাম এটা ওয়াই অ্যাক্সিস, এটাও এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এবং এটা কোন অক্টেন্টে পড়ে ছবি এঁকে বের করতে হবে না, আমি ফার্স্টে এম বের করব, আমি দেখবো x0 y0 x1 এবং y1, আমি সেই কন্ডিশনের মধ্যে বসিয়ে দেখবো আসলে আমাদের আসলে কোন কোঅর্ডিনেটে পড়ে। সো উই নিড টু ফাইন্ড আউট হুইচ কোঅর্ডিনেট ইজ, আমরা সেটা বের করার চেষ্টা করব, ওকে। প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা যদি সেটা কোন অক্টেন্টের মাঝে পড়ে আমরা যদি বের করতে হয়, সেই অক্টেন্টের কোন অক্টেন্টের জন্য কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে। ধরলাম একটা পয়েন্ট প্রথম অক্টেন্টে পড়ে, প্রথম অক্টেন্টে পড়লে কিছু করতে হবে না, তোমরা যেরকম আছে সেইভাবে একটু যা পড়েছিলাম ঠিক একই রকম ভাবে রাখবা। যদি সেকেন্ড অক্টেন্ট পড়ে সব ধরনের এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালুর মধ্যে সোয়াপ করতে হবে এবং প্লট করতে হবে। সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে যদি পড়ে এক্স গুলোকে নেগেটিভ করে ফেলতে হবে, সোয়াপ করতে হবে এক্স এন্ড ওয়াই, প্লট করে ফেলতে হবে, এইভাবে প্লট ওয়াই মাইনাস এক্স প্লট করতে হবে। তোমাদের প্রশ্ন তো স্যার খুবই কমপ্লিকেটেড লাগছে, আমি একটু বুদ্ধি শিখিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারটা একটু মেমোরাইজ করতে হবে, একটু মেমোরিতে রাখতে হবে, এই যে এখানে যা দেওয়া আছে। আর এইগুলোর মানে কি, ধরলাম এটা হচ্ছে এই যে 1 2 3 4 5 6 ধরলাম এটা কোন একটা 0.6 কোঅর্ডিনেটে পড়লো, তাহলে তুমি কি করবে? দেখো আমি যদি অ্যালগরিদমিক্যালি দেখি, ধরলাম এটা 6 কোঅর্ডিনেটে পড়েছে, পড়ার পর তোমাকে কি করতে হবে? এক্স ভ্যালুগুলোকে নেগেটিভ করতে হবে। এই যে দেখো আমি ইরেজ করে দিই, দেখো আমি মনে করি এই কোঅর্ডিনেটে পড়ছে, দেখো এখানে দেওয়া আছে কি এক্স ভ্যালুগুলোকে নেগেটিভ করতে হবে। দেখো যত ধরনের এক্স ভ্যালু আছে সবগুলোকে নেগেটিভ করে ফেললাম। ওয়াই ভ্যালুকে নেগেটিভ করতে হবে, দেখো ওয়াই ভ্যালুগুলোকে নেগেটিভ করে ফেললাম। আমি যে দেখছি সোয়াপ করতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে সোয়াপ করতে হবে। দেখো x0 এবং y0 যত ধরনের ভ্যালু আছে সবগুলোকে সোয়াপ করতে হবে। দেখো x0 y0 সোয়াপ ফাংশনে পাস করলাম, এটা হয়ে যাবে y এর ভ্যালু, এটা পেয়ে যাবে x এর ভ্যালু। এটার ভিতরে কিভাবে কোড লিখতে এটা তো আমরা জানি, আমি আসলে কোড আকারে তোমাদেরকে দেখাবো। সোয়াপ আবার y এর ভ্যালুগুলোর মাঝে আমি x1 এর মাঝে আমি সোয়াপ করলাম, করার পর রেস্ট অফ দ্য লাইন ড্রয়িং অ্যালগরিদম সেম থাকবে। অর্থাৎ ওই যে আমি যে অ্যালগরিদমটা দেখিয়েছিলাম, এই যে অ্যালগরিদমটা আমি এখানে দেখিয়েছিলাম,
এই অ্যালগোরিদমটা বাদ বাকি কাজগুলো সেম থাকবে। শুধু তোমাদের শুরুতে তোমাদেরকে এই অক্টেন্টের জন্য ডিফাইন কাজগুলো করে দেখাতে হবে, এবং শেষ পর্যন্ত তুমি যখন প্লট করবা, এখানে প্লট দেখা আছে, উল্টা দেওয়া আছে -y - x উল্টা প্লট করবা, করলে তোমাদের কাজগুলো সিম্পলি শেষ হবে। আমরা এগুলো আসলে বাসা বসে প্র্যাকটিস করতে চাই। করার জন্য তোমাদেরকে আমি এগুলো একটা কোড লিখে দিয়েছি এই বিভিন্ন অক্টেন্টের জন্য। সেই কোডটা তোমরা এখান থেকে ডাউনলোড করবা, করে তোমরা বিভিন্ন ভ্যালুর জন্য গিয়ে দেখবা এগুলো তোমাদেরকে বিভিন্ন ভ্যালু দিচ্ছে, বিভিন্ন অক্টেন্টের জন্য তোমাদেরকে ভ্যালু দিচ্ছে, এবং তোমাদের প্র্যাকটিস করবে। এই জিনিসটা আমি করেছি। তবে হ্যাঁ, আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখে দিয়েছি। এটাতে শুধুমাত্র মেবি 1, 2, 3 এবং 4 অক্টেন্টের জন্য কোড দেওয়া আছে, বাকিগুলোর জন্য দেওয়া নেই। বাকিগুলো হচ্ছে তোমরা তোমাদের মতো করে ওই কোড দেখে দেখে তোমরা এই টিকটকে যা দেওয়া আছে সেগুলো দেখে দেখে তোমরা বসে, আমি ইচ্ছা করে খালি রেখেছি যাতে তোমরা আসলে এগুলো নিয়ে তোমাদের মতো করে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। এবং মনে রাখবা, পরীক্ষাতে কিন্তু ডিফাইন অক্টেন্টের জন্য ভ্যালু আসতে পারে। এখন এই কোডটা নিয়ে তোমরা বিভিন্ন এই যে গত বছর প্রশ্ন থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের ভ্যালু গুলো নিয়ে এখানে বসে তোমরা দেখতে পারো আসলে তোমাদের কাজের সাথে এগুলো মিল আছে কিনা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু কোড দেওয়া হবে না, তোমরা নিজেরা হাতে কলমে করে সিমুলেশন করে তোমরা ভালো বের করার চেষ্টা করবা। এবং এভাবেই আমরা আসলে ব্রেসিং হামসের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কাজ করব। ওকে, সো এতটুকু পর্যন্ত যদি হয়ে থাকে, আমি একটু তোমাদের ভোটাভুটি নিতে চাই। ক্লাস শেষ পর্যন্ত চলে আসছে, তুমি একটু আমাকে বলো যে তোমরা আসলে বুঝেছো কিনা, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিতে পারবো। বলে ইয়েস বাটনে ক্লিক করো, না বুঝলে আমাকে জানাও। 10 জনের মধ্যে 4 জন, 5 জন, 50%, আর কেউ নাই, বাকিরা বুঝো নাই। ওকে, সো আজকে তাহলে এতটুকুই আমাদের। আর কিছু না, এখানে কিছু দেওয়া আছে যে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো। আমি স্লাইড এবং রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। আজকে তাহলে এতটুকুই, তোমরা ভালো থেকো। আগে